ছাড়িয়ে ওরা মিডল ইস্ট আরবিয়ান কান্ট্রিতে চাকরি করতে চলে যায় এবং ভালো পয়সা একটা কামায়, 5-10 বছর চাকরি করে এসে আবার ব্যবসা শুরু করে। এটা ওদের একটা টার্গেট থাকে, ঠিক আছে? তো ওইখানে আমি দেখেছি এরকম ধরুন একটা পাড়া থেকে 8-10টা ছেলে যাচ্ছে ওখানে কাজ করতে, তাদেরকে আটকে রেখেছে, ওই তোরা যেতে হবে না, তুই আমাদের ফার্মে চলে আয়, ফার্মে কাজ করে, ইচ্ছে অনেক বেশি টাকা ঘরে বসে কোনো টেকনোলজি শিখে যাই, কোনো ভালো কিছু শিখে যাই, আমি আরেকজনকে শেখাবো না, ঠিক আছে? যদি একজন কেউ ভালো চাষ করে, সে তার কিভাবে ক্ষতি হয়, ঠিক আছে, সে যাতে ভালো দামটা না পায় মাছের, এইটা আমি চেষ্টা করব। কিন্তু এইটা আপনার ভীষণ পার্থক্য সাউথ ইন্ডিয়া এবং আমাদের মাছি, তারা বড় করছে, শুধু করে এসে বেশি দামে আমাদেরকে বিক্রি করছে, ঠিক আছে? আমরা করতে পারছি না কেন? আমি যেই ব্লকে ছিলাম সেই ব্লকে 11খানা কোঅপারেটিভ সোসাইটি, ঠিক আছে? আমি একটা খুব বড় ব্লকে ছিলাম, 16টা পঞ্চায়েত, এক একটা কোঅপারেটিভ শুনবেন 1200 বিঘা, 700 বিঘা, 600 বিঘা জলকর, ঠিক আছে? তো সেখানেও কিন্তু আমি দেখেছি সমস্যা, বিভিন্ন রকম সমস্যা। আমি দুটো কোঅপারেটিভের সিইও ছিলাম। সেই সব জায়গায় যদি তারা ডেভেলপ করতে পারে, আমাদের পশ্চিমবঙ্গের মাটি কিন্তু খুব ভালো, মাটি খুব উন্নত, এখানে কিন্তু খুব প্রোডাক্টিভ মাটি, কিন্তু আমরা করতে পারছি না। এই জায়গার গ্যাপ গুলো পূরণ করতে, ভর্তি করতে হবে। আমি একটা জিনিস মনে করি, কোনো ভালো চাষি কিন্তু কোনো অনুদানের পেছনে দৌড়ায় না, ঠিক আছে? সে নিজের সম্পদ নিজে তৈরি করে। আপনার কাছে যদি প্রপার জ্ঞান থাকে মাছ চাষে, আপনি আপনার সম্পদ জ্ঞান মানে তৈরি করতে পারবেন। আপনি কিন্তু যদি আপনারা অনেক, ধরুন মেমারিতে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে, প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে ধরুন 2, 3, 4টে করে গ্রুপ হলো, আপনারা এমন করছেন যে বাঁকুড়া বা অন্যান্য জায়গায় যে সিট, সেই সিটটা এনে, বাচ্চাটা এনে আপনারা নার্সারি পন্ডে চাললেন, ঠিক আছে, ডিম পোনাটা, এবং পরবর্তীতে সারা বছরের মজুদ হয়ে রইলো, কিছু পুকুর আপনাদের সিলেকশন করা রইলো, মেমারি ওয়ানে যা মাছের দরকার হবে, চারা পোনা বা ধানি পোনা আমাদের এখানে সব মজুদ আছে সারা বছরের। এবং যদি আপনার তাদের মধ্যে যোগাযোগ থাকে, যদি এইটা তৈরি করতে পারেন, এই গ্যাপটা পূরণ করতে পারেন, পরে চারা, এবার আপনি কোনটা কতটুকু ওষুধ দেবেন না দেবেন সেটুকু নলেজ আপনার থাকতে হবে। ওরা চাইলেই, ওরা দিতে চাইলেই যে দেবো এরকম 40-50% বালির ভাগ আছে, হ্যাঁ, দোআঁশ টাইপের মাটি আছে। আচ্ছা, গলদা চিংড়ি আমাদের এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে মাছের সিট পাওয়া, পিএল, পোস্ট লার্ভি পাওয়া, ঠিক আছে? এই পোস্ট লার্ভি আবার অনেকে আছে যারা গঙ্গায় ধরে, তারা বিক্রি করে, তাদের সঙ্গে যদি আপনাদের যোগাযোগ তৈরি হয়ে যায় তাহলে আপনারা পাওয়া যায়, ঠিক আছে? তো গলদা চিংড়ির চাষটা নিয়ে ভাবছিলাম বলবো, তার আগে আমাকে এটা বলতে বললো, আমি বলুন শুরু করলে বসিয়ে রেখে দেবো। মায়ের শরীরের যে তাপমাত্রা, বাচ্চাটা ওই তাপমাত্রার মধ্যে থাকে, এবং বাচ্চাটা যখনই ডেলিভারি হওয়ার পর তাকে দেখবেন কাপড় টাপড় দিয়ে জড়িয়ে পেঁচিয়ে রাখা হয়, ঠিক আছে, টেম্পারেচারটা মেনটেন করার জন্য, এবং মার পেটের মধ্যে যে আঁটোসাঁটো ব্যাপারটা আছে ওইটা দেওয়ার জন্য, ঠিক আছে? তো মাছের ক্ষেত্রেও কিন্তু অনেকটা তাই। মাছ যখন মাছটা যখন ডিম ফুটে বেরোচ্ছে, তখন যে ওর ইয়ক স্যাক আছে, ওখান থেকে ও খাবারটা পাচ্ছে, তারপরে কিন্তু তাকে বাইরে থেকে খাবার খেতে হচ্ছে, এবং পুরো বাইরের একটা অন্য পরিবেশে তাকে আসতে হচ্ছে। তো প্রথম আমি বলবো, মাছটা হ্যাচারি থেকে বা যেখান থেকে আপনারা নেবেন না কেন, আমরা কিভাবে মাছটা ট্রান্সপোর্ট করতাম জানেন? সেটা হচ্ছে অক্সিজেন প্যাকিং এ 2টো প্লাস্টিকের লেয়ার থাকতো, ঠিক আছে? তার 2টো লেয়ার মানে তার মধ্যে একটা হাওয়ার লেয়ার রয়ে গেছে, যেটা ইনসুলেশনের কাজ করবে, মানে টেম্পারেচারটাকে এদিক থেকে ওদিক আসতে দেবে না, পরিবর্তনটা চট করে হবে না। এবং অক্সিজেন আছে মানে মাছটার কতটা মাছ ওখানে থাকতে পারে, কতটা জল আছে, এবং মাছটা কতক্ষণের জন্য পরিবহন করা যাবে, সেই বুঝেই অক্সিজেন ওখানে প্যাকিং করা হতো।
ট্রান্সপোর্টের সময় ওই কাগজের বাক্সে, ইনসুলেটেড কাগজের বাক্সে সেটাকে ট্রান্সপোর্ট করা হতো, কারণ টেম্পারেচারের পার্থক্য যাতে না হয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে স্যালাইনিটি। স্যালাইনিটি মানে লবণাক্ততা। আমাদের মাছ চাষ কিন্তু 4 ধরনের জলে হয়, মানে 3 ধরনের। একটা হচ্ছে মিঠা জল, একটা ঈষৎ নোনা জল, এটাকে ব্র্যাকিশ ওয়াটার বলা হয়, একটা মেরিন ওয়াটার মানে সমুদ্রের জল। তার মধ্যে ফ্রেশ ওয়াটার আমরা একটা করছি। আর ম্যাক্রোবেকিয়াম রোজেনবার্গি মানে স্ক্যাম্পির ক্ষেত্রে এরা কিন্তু ঈষৎ লবণাক্ত জলও সহ্য করতে পারে। 12 পিপিটি 14 পিপিটি স্যালাইনিটি এরা সহ্য করতে পারে। আমি যে ডিস্ট্রিক্টে ছিলাম ওখানে নোনা জলেরও চাষ হয়, সমুদ্রেও হয়, আবার ফ্রেশ ওয়াটারও হয়, তিনটেই হয়। যেহেতু সমুদ্র, যাতে আমি ধরুন একটা বাক্সে আমার 2000 পোস্ট লার্ভি আছে মাছের বাচ্চা, আমি চেষ্টা করবো 2000টাই যাতে বেঁচে থাকে, কারণ এক একটা আমি 80 পয়সা 90 পয়সা করে কিনতাম, এখন অনেক দাম বেড়ে গেছে হয়তো। আমি এটা 2000 ওই ধরুন 8-9 সালের কথা বলছি, ঠিক আছে? এখন পিএল এর কেমন দাম হয়েছে আমি জানি না। গঙ্গারোলে আমি এটা বাগদা চিংড়ির কথা বলছি। স্ক্যাম্পির ক্ষেত্রে হয়তো বেশি দাম একটু, মানে বাগদা চিংড়ি, এই গলদা চিংড়ির ক্ষেত্রে কি ম্যাচ করানো হতো। আর আমরা অন্যান্য ক্ষেত্রেও আপনারা যেটা করবেন, টেম্পারেচার ম্যাচিং করবেন। কিভাবে? একটা বড় ড্রাম মতন প্লাস্টিকের নেওয়া হতো, ঠিক আছে? সেইখানে ওই যে মাছটা প্লাস্টিকে করে এসছে, ধরুন আমি 10টা বা 20টা ব্যাগ সেই বাক্সের মধ্যে ছেড়ে দিলাম, ঠিক আছে, সেই কন্টেনারটার মধ্যে। এবার পুকুরের জল আমি একটা 2-3টে বালতিতে নিয়ে সেখান থেকে পাইপ দিয়ে অল্প অল্প করে জল এবার ড্রামে ভর্তি হবে, ঠিক আছে? এবং এই প্রসেসটা প্রায় 2-3 ঘন্টা ধরে চলবে। এবং মাছটাকে এনেই ছেড়ে দেবো না। এটাতে কি হলো, জলের টেম্পারেচার, একটা নতুন জলের পরিবেশ, আর মাছটা যেই জলে ছিল সেই জলের মধ্যে ধীরে 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 ও অভিযোজিত হচ্ছে নতুন ইয়ের সঙ্গে, নতুন টেম্পারেচার এবং স্যালাইনিটি। স্যালাইনিটি একটা বড় ফ্যাক্টর ওখানে। অনেক সময় স্ক্যাম্পি মানে বাগদা, এই গলদা চিংড়ি যে স্যালাইনিটি থাকে, সেটা অনেক সময় সিটটা যদি কোনো কি বলবো ব্র্যাকিশ ওয়াটার যে এরিয়া থেকে আসে, ঈষৎ লবণাক্ত এরিয়া, সেখানে স্যালাইনিটিটা একটু বেশি থাকে। আপনাদের পুকুরে যদি একদম মিঠা জল হয়, হঠাৎ করে আপনি সেইখানে ছেড়ে তো ওই ট্যাঙ্কের মধ্যে, মানে জল একদম অক্সিজেনে ভর্তি হয়ে থাকতো, এবং ধীরে ধীরে পুকুরের জল সেখানে দেওয়া হচ্ছে পাইপে করে। এরকম 3-4টে পাইপ লাগিয়ে, সরু সরু পাইপ যেগুলো অ্যাকোয়ারিয়ামে ইউজ হয়, সেগুলো দিয়ে ওপরে জলের বালতি রেখে সেখান থেকে জলটা ওর মধ্যে দেওয়া